রহিম পুলিশ প্রবিধান 1943 সালের এই প্রবিধানের ধারা আছে 1 থেকে 1290, আমরা পড়ব 120 থেকে 150 ধারা, আর মূল আলোচনা করব 300। এর মধ্যে এমসিকিউ থাকবে 500-এরও অধিক। এই আশা করি এর মধ্যেই পুলিশ প্রবিধানের থেকে যে 10টা বা 9টা আর 11টা এমসিকিউ থাকবে এবং পাবেন আমার বিশ্বাস। এখন আসেন পুলিশ প্রবিধানের 1-এর ক। এখন শিরোনাম বলি 1-এর কতে পড়বেন হইল গিয়ে প্রত্যেক পুলিশ সদস্যই অফিসার এতটুকুই, এবং 33 দ্বারা আমাদের যে মূল পড়ার আলোচনা 33, 34, 35 ধারাবাহিক আলোচনা করব। আজকের আলোচনা হলো 33 শুরু করব জনসাধারণের প্রতি আচরণ। জনসাধারণের প্রতি পুলিশ কি ধরনের আচরণ করবে, এই আচরণ করলে আপনি কি সুযোগ সুবিধা পাবেন, সেই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব এবং এমসিকিউ গুলো বলবো। 33 হলো জনসাধারণের প্রতি পুলিশের আচরণ, জনসাধারণের প্রতি পুলিশের ব্যবহার, পুলিশ ও জনসাধারণ কিরূপ ব্যবহার হবে বা আচরণ করবে, এই জাতীয় প্রশ্ন আসলে আপনি এখান থেকে তুলে ধরবেন। 33 ধারা লিখবেন। এছাড়া আরও অনেক ধারা আছে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো নোট করে রাখবেন, সামনে গিলে পাবো ইনশাল্লাহ। আজকে 33-এর বলবো জনগণের শ্রদ্ধা ও শুভেচ্ছা অর্জন। তাহলে আমরা যে কাজ করি, যে চাকরি করি, মনে রাখবেন আমরা জনগণের সেবক, আমরা সেবা করি। আপনার কাছ থেকে কতটুকু সেবা জনগণ পাবে, এইটাই দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আমি আপনি নিরাপদে থাকবো। সেও দেশের জনগণ, আমিও দেশের নাগরিক, সবাই এই দেশকে ভালো রাখাই আমাদের কাজ। তা জনসাধারণের প্রতি আমাদের কীরকম আচরণ হবে, 2 দিন আগে আমি আপনি জনগণ ছিলাম, আজ পুলিশ হয়েছি, অবসরে গেলে আবার আপনি জনগণের কাতারেই চলে যাব, ঠিক আছে না? এর মাঝে আপনার যে সেবা করার যোগ্যতা বা আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছে সঠিকভাবে পালন করা, এটা একটা ইমানি দায়িত্ব, বা যে ধর্ম করেন তার নৈতিক দায়িত্ব বলে মনে করি। জনগণের শ্রদ্ধা ও শুভেচ্ছা অর্জন সহযোগিতা লাভ করতে না পারলে কোনো পুলিশের সদস্য সফলজনকভাবে কাজ সম্পাদন করতে পারবে না। তাহলে আমরা যে পুলিশ যদি সফলভাবে কোনো কাজ করতে যাই, এই কাজের মধ্যে জনগণের থাকতে লাগবে শ্রদ্ধা, তাদের শুভেচ্ছা অর্জন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা লাগবে, শুভেচ্ছা অর্জন। থানা লেভেলে যখন করছেন বা করবেন, দেখবেন আসলে জনগণের সাথে আমাদের পুলিশ যে ব্যবহার করে, হাতে হাত মিলে দৌড়দৌড়ি করে, বা তারা যেভাবে হেল্পফুল হয়, এই শ্রদ্ধা এবং শুভেচ্ছা অর্জন না হলে আমাদের যে আসামি দ্বারা সমন জারি করা, তারপরে অপরাধ দমন করা, এগুলো আমাদের পক্ষে দুরূহ কাজ এবং কষ্টদায়ক হতো। এই জন্যেই জনগণের শ্রদ্ধা এবং শুভেচ্ছা অর্জন ও সহযোগিতা লাভ করতে না পারলে কোনো পুলিশ সদস্যের সফলভাবে কাজ সম্পাদন করাতে পারবেন না। আপনি কি ভিন দেশের লোক চাকরি করতে আসেন, একজনের বাড়ি পরোয়ানা জারি করতে যাবেন, অরেন্ট তামিল করতে যাবেন, হুলিয়া কোরক করতে যাবেন, যাই কিছু করতে যান, ভেরিফিকেশন করতে যান, আপনি তাকে কিভাবে খুঁজে পাবেন? অপর লোকের সহযোগিতা, সাহায্য নেবেন, সেই ব্যক্তি আপনাকে গন্তব্যে পৌঁছা দেবে এবং সহযোগিতা করবেন। সুতরাং সকল পদমর্যাদার পুলিশ অফিসার তাদের দায়িত্ব প্রতিপালন অটল থাকবেন। আপনি দায়িত্বে আপনার কর্তব্য সিদ্ধান্ত অটল থাকবেন। এর মানে না জনগণের সাথে ভালো সম্পর্ক করতে যায়, তার সাথে এমন কোনো কাজ করবেন না আপনার দায়িত্বের প্রতি অবহেলা হয়ে যায়, ঠিক আছে? সকল পদমর্যাদার পুলিশ অফিসার তাদের দায়িত্ব প্রতিপালনে অটল থাকবেন। তাহলে পুলিশ অফিসার দায়িত্ব প্রতিপালনে কি থাকবেন? অটল থাকবেন। সকল শ্রেণী জনগণের প্রতি সহনশীলতা। তাহলে কি ধরনের আচরণ করবেন? সহনশীলতা, ভদ্রতা, সৌজন্যতা প্রদর্শন করবেন। জনগণের সাথে পুলিশ কি ধরনের আচরণ করবে? এমসিকিউ। জনগণের সাথে পুলিশ কি ধরনের আচরণ করবে? তো তাদের প্রতি সহনশীল হবে, ভদ্রতা হবে, সৌজন্যতা প্রদর্শন করবে। উপরের সবগুলাই আপনি লিখবেন, উপরের সবগুলাই। আর এইগুলো যদি এমসিকিউ জানা না থাকে পারা যাবে না। তাহলে আমি এখানে এসে আপনার এমসিকিউ আবার বলি, জনগণের সাথে কি ধরনের আচরণ করবেন? সহনশীলতা আচরণ করবেন, ভদ্রতা করবেন, সৌজন্যতা প্রদর্শন করবেন। আবার এমসিকিউ সহনশীলতা, ভদ্রতা এবং সৌজন্যতা প্রদর্শন করবেন। জনগণের কাছ থেকে যদি আপনি ভালো কিছু আশা করেন, অবশ্যই জনগণের সাথে সহনশীলতা, ভদ্রতা এবং সৌজন্যতা প্রদর্শন করবেন। এই কাজটা, এগুলো এমসিকিউ। যখন আসবে পুলিশ জনগণের সাথে কি ধরনের আচরণ করবে, এই 3টে কথা আপনি দেখুন অটোমেটিক এমসিকিউর খাতা আল্লাহ দিলে মনে পড়ে যাবে যে এই 3টে কথাই আমরা শুনছিলাম।
ঊর্ধ্বতন পুলিশ অফিসার শুধুমাত্র নিজেরাই এই সকল নির্দেশাবলী পালন করবেন না, শুধু ঊর্ধ্বতন কর্মকর্তা এই কাজগুলো করবে এমন নয়, সকল পুলিশ অফিসার বরং দায়িত্ব সম্পাদনকালে যতদূর সম্ভব ন্যূনতম বিরোধ সৃষ্টি করা যায় তার প্রয়োজনীয়তা সম্পর্ক তারা সকল সময়ে অধীনস্থকে ধারণা দেবেন। মানে কোনো রকম বিরোধ সৃষ্টি করা যাবে না, এই রকম সম্পর্কে আমাদের ধারণা দেবেন। মূল কথা হচ্ছে এই জনগণের সাথে আমাদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা বিনিময় করতে, জনগণের সাথে শ্রদ্ধা করতে হবে এবং শুভেচ্ছা অর্জন করতে হবে। এই কাজ করতে গেলে ওদের সাথে কী ব্যবহার করা লাগবে? সহনশীল আচরণ করা লাগবে, ভদ্রতা এবং সৌজন্যতা প্রদর্শন করবেন। এই কাজটা কারা করবেন? ঊর্ধ্বতন এবং নিম্ন কর্মকর্তা সবাই করবেন। কিন্তু এই কর্মকর্তার প্রতি কারা তাগিদ দেবেন? ঊর্ধ্বতন কর্মকর্তা নিম্নধাবের অফিসারদেরকে তাগিদ দেবেন যে আপনি এই ধরনের কার্যক্রম চালাবেন, এই ধরনের জনগণের সাথে মিশবেন, কাজ করবেন এবং জনগণের সাথে কাজ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন, এতটুকু। এরপরে আসেন, যদি আপনি না করেন, খ 33-এর খ বলছে রুদ্রতা, অভদ্রতা এবং নিষ্ঠুরতা নিষেধ করা হয়েছে। আমাদের রুদ্রতা মানে এই যে আমাদের রাগ, অভদ্রতা এমন আচরণ করেন, ওর সাথে নিষ্ঠুরতা, একজনের সাথে আচরণ করলাম নিষ্ঠুর, এগুলো আমাদের নিষেধ। MCQ, পুলিশ জনগণের সাথে কি ধরনের আচরণ করবে না? পুলিশ জনগণের সাথে কি ধরনের আচরণ করবে না? রুদ্রতা করবে না, বালার উচ্চারণটা সঠিক হয় না, রুদ্রতা, অভদ্রতা এবং নিষ্ঠুরতা, উপরের সবগুলোই। তাহলে এখানে মনে রাখবেন, আমরা পুলিশ কোন ধরনের আচরণ জনগণের সাথে করব না? নিষ্ঠুরতা, অভদ্রতা এবং রুদ্রতা, এই তিনটি আচরণ আপনি করবেন না। জনগণের সাথে এই আচরণ করা নিষেধ করা আছে। কোনো পুলিশ সদস্য এরকম আচরণ যদি পুলিশ অফিসারের নিকট গোচরীভূত হয় বা ঊর্ধ্বতন কর্মকর্তা জানতে পারে, অবিলম্বে আপনার আমার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবে। তাহলে জনগণের সাথে আমরা কি ধরনের আচরণ করব না? রুদ্রতা, অভদ্রতা এবং নিষ্ঠুরতা। যদি আপনি করেন তাহলে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা বসে আছে, আপনাকে শাস্তির আওতায় ফেলাবে। তাহলে জনগণের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে রুদ্রতা, অভদ্রতা এবং নিষ্ঠুরতা করা যাবে না। জনগণের সাথে আমাদের কি আচরণ হবে আসেন খেয়াল করেন। MCQ চলে গেলে 3 এরপর আসেন গ, উল্লেখিত বিষয়গুলো, মানে এই যে আপনি রুদ্রতা, ভদ্রতা এবং নিষ্ঠুরতা, এই কথাগুলো বলছে, উল্লেখিত বিষয়সমূহ অভ্যাসগতভাবে অমান্য করে থাকলেন এমন কোনো অফিসার পদোন্নতির সুপারিশ করা হবে না। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এই জনগণের সাথে নিষ্ঠুরতা করে, অভদ্রতা করে এবং রুদ্র ব্যবহার করে, তার পদোন্নতির জন্য সুপারিশ করা হবে না। তার পদোন্নতির জন্য কি করবে না? পুলিশ অফিসার সুপারিশ করবে না। আপনারা জানেন ACR বলে, এই মিলন স্যার ACR বলে না, যে বার্ষিক প্রতিবেদনে লেখে, ভুলে গেলাম, ACR বলে। এই ACR কিন্তু আপনি যে খারাপ ব্যবহার করছেন, আপনার যখন অভিযোগ হবে, শাস্তির আওতায় আনবে, তখন আপনার ACR এর ভিতর লিখবে আপনি ভালো মানের অফিসার না, আপনি জনগণের সাথে রুদ্রতা, খারাপ আচরণ, নিষ্ঠুরতা করেন, পরবর্তী প্রমোশন পাওয়ার জন্য আপনি অযোগ্য। হ্যাঁ মিরান স্যার, তাহলে এটা ACR এ কিন্তু এটা লেখা থাকে। যদি ACR এটা সামনে যা পাবো তখন শুনবেন, আল্লাহ দিলি এভরিডে ক্লাস নেব, কারণ এই ক্লাস নিতে আর পিসার তেমন লাগবে না, সাক্ষ্য হয় না, ভয় লাগে না, বুঝছেন? তারপরে আছে, তাহলে মনে রাখবেন এই যে আপনার এই খারাপ আচরণ, এই কারণে এই ACR এর মধ্যে লেখা থাকবে। যদি এখানে লেখা আমি বেশি করে বলতেছি, ওই ACR এর মধ্যে লেখা বা আপনার ইসের ভিতরে লেখা থাকবে আপনি প্রমোশনের জন্য অযোগ্য, পরবর্তী পরীক্ষা দিলে আপনার প্রমোশন হবে না। কারণ কি? আপনার আমার প্রমোশন হওয়ার না কারণ আমরা জনগণের সাথে নিষ্ঠুর ব্যবহার করছি, অভদ্রতা করেছি এবং রুদ্রতা আচরণ করছি। এরপরে চতুর্থ, সদর দপ্তরে অবস্থানকালে। সদর দপ্তর মানে এটা ধরে নেবেন পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ অফিস, অথবা আমাদের DMP বা KMP-তে পুলিশ কমিশনার অফিস। ঠিক আছে, আমি তো মেট্রো ছাড়া চাকরি করি না, এগুলোই বুঝি। তাহলে পুলিশ সদর দপ্তর বলতে পুলিশ সদর দপ্তরে অবস্থানকালে, সফরকালে সমাজের সরকারি বা বেসরকারি ভদ্রজন, মানে সমাজে যারা বসবাস করে, সরকারি হোক আর বেসরকারি, ভদ্রজন, অন্যান্য সম্ভ্রান্ত লোক। তাহলে কোন ধরনের লোক? আসতেছি স্যার, আসতেছি, নাইট ডিউটি করে স্যার, এখন ঘুমাচ্ছি স্যার, আমার ঘুমিতে উঠলাম, আমি আসতেছি মুখ দিয়ে স্যার।
কই আসো স্যার? আল্লাহ মাফ করুক। দেখুন, এই নাইট সারা রাত ডিউটি করছি, সারা রাত ডিউটি করছি, দাঁড়ান 10টা 9 মিনিটে কাটিয়ে দেবেন। সারা রাত ডিউটি করছি, অনেক কটা বাজান ফোন করতে তো আসবেন, দেখছেন ও জামানে আগে শেষ করি। সমস্যা নাই, প্রতিদিনই ক্লাস হবে, বুঝছেন? তারপরে কি, তাহলে সদর দপ্তরে যখন কোনো পুলিশ অফিসার সদর দপ্তরে অবস্থানকালে সফরকালে সমাজের সরকারি বা বেসরকারি ব্যক্তি, ভদ্রজন বা অন্যান্য সম্ভ্রান্ত লোক অফিসে বা বিশেষ সহকারী পুলিশ সুপারের উচ্চ পদের অফিস সাইলেন্ট করেন, পদপদ অফিসারের নিকট সাইলেন্ট করেন, যেসব নিকট যেন সহজে যাওয়ার সুযোগ পান এবং তারা স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারেন সেই ব্যাপারে উৎসাহিত করবেন। মূল কথা হলো কি, সদর দপ্তর আমাদের পুলিশ অফিস, যেখানে আপনি পুলিশ কর্মকর্তা আছে বড় বিশেষ, মানে এএসপি থেকে তো, মানে এএসপি থেকে তো ওদের ঊর্ধ্বতন কর্মকর্তা, এই কর্মকর্তাদের সাথে দেখবেন সমাজের সরকারি লোক, বেসরকারি লোক, ভদ্রজন এবং সম্ভ্রান্ত লোকজন দেখা করার জন্য আসে বসে থাকে। আমার আপনার চাকরি হলো রিসিপশনে বসে থাকা বা ওইটার স্যারদের নিরাপত্তা দেওয়া। এই সময় ওই লোকজন যখন আপনারা আমার কাছে আসবে, তখন ওই ওই লোকজন যেন নির্বিঘ্নে এবং সম্মানের সাথে ওই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করতে পারে, এই ধরনের ব্যবস্থা আপনি করে দেবেন। আমার আপনার কাজ হবে এই ধরনের ব্যবহার করে দাও। এরা জনগণের সাথে আমাদের ভালো সম্পর্কের একটা অংশ। তাহলে কি পালাম, সদর দপ্তরে যখন অবস্থান করবে ওই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যখন স্বাভাবিক পরাধীরা আর দেখা করতে আসবে, তখন যে লোক দেখা করতে আসবে তাকে এই সাহেবের সাথে দেখা করে দেওয়ার কার্যক্রম আপনি করবেন এবং এখানে যেন কোনো এবং উৎসাহিত করবেন কাজ দেখা করার জন্য। উনি যে আসছে ওনাকে উৎসাহিত করবেন, ঠিক আছে কিভাবে যাওয়া লাগবে, কিভাবে স্যার দেখা করবে সেই সম্পর্কে আপনি সহযোগিতা করবেন। তাহলে জনসাধারণের প্রতি আমার আপনার আচরণ কি হলো, প্রথমত আছে আমরা শ্রদ্ধা এবং শুভেচ্ছা অর্জন করবো। প্রথমে হলো শ্রদ্ধা শুভেচ্ছা অর্জন করব এবং সহনশীল ভদ্র এবং সৌজন্যতা প্রদর্শন করব আমাদের কাজ। তাহলে আমরা শ্রদ্ধা এবং শুভেচ্ছা করছি, সহনশীল ভদ্রতা এবং সৌজন্যতা প্রদর্শন করছি 33-এর ক। এরপরে 2 নম্বরে কি বলছে, রুদ্রতা, অভদ্রতা এবং নিষ্ঠুর আচরণ করা যাবে না, করলাম না। 3 নম্বরে যদি আপনি এই আচরণ করেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে এবং পদোন্নতির জন্য সুপারিশ করা হবে না। 4 নম্বর, পুলিশ অফিস সদর দপ্তরে যখন পুলিশ অফিসার অবস্থান করবে তখন তাদের সাথে অন্য কোনো ব্যক্তি, সমাজের কোনো ব্যক্তি, ধরেন সরকারি কর্মচারী, বেসরকারি, ভদ্রজন, সম্মানী ব্যক্তি দেখা করতে গেলে তাদের দেখা করার ব্যাপারে আপনি উৎসাহিত হবেন। এই তাদের দেখা করা দেবেনই তো, এবং উৎসাহিত বোধ করবেন যে স্যারের সাথে আসছেন চলেন নিয়ে যাই, হাসি মুখে মুখে আপনি বলবেন। পঞ্চম কথা, কোনো শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণের দায়িত্ব নিয়োজিত, কোনো শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, পুলিশ একাডেমি সারদা, মনে রাখবেন আমাদের সারদার রশিদুল ভাই আছেন নাই এখন, প্রশিক্ষণের দায়িত্ব নিয়োজিত অফিসারগণ তাদের ভদ্রজনের সঙ্গে সৌজন্যতা প্রদর্শনের প্রয়োজনীয় সম্পর্কে অনুকূল ধারণা দেবেন এবং তাদের সম্মুখে কিভাবে কি তিনি আচরণ করবেন সেই বিষয়ে প্রশিক্ষণ দেবেন। যারা শিক্ষানবিশ চলে, কোন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণের দায়িত্ব নিয়োজিত অফিসারগণ, তাহলে যারা সহকারী পুলিশ সুপার ট্রেনিং করতে যায়, ইন্দ্রাজে জনসাধারণদের কি ধরনের আচরণ করবে সেই সম্পর্কে ওনাদের ব্রিফ করবেন বা শিখাবেন। এই কথাটাই বলছে, কোন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণের দায়িত্ব নিয়োজিত, যারা প্রশিক্ষণের দায়িত্ব নিয়োজিত আছেন, ওই যারা প্রশিক্ষণ করতে গেছেন, যাদেরকে শিখানো, যারা বিসিএস গেছে অফিসারগণ তাদের ভদ্রজনের সঙ্গে সৌজন্যতা প্রদর্শনের প্রয়োজনীয়তা সম্পর্কে অনুকূল ধারণা দেবেন এবং তাদের সম্মুখে কিভাবে তিনি আচরণ করবেন সেই বিষয়ে শিক্ষা দেন, মানে ভালো ব্যবহার কিভাবে করবে এই বিষয়ে স্যারদের ক্লাস করে আরেক স্যারেরা, ঠিক আছে। এইগুলো আমাদের সাথে এই 33 ধারার আলোচনা। এখন আসেন 34 সংক্ষিপ্ত কথা, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। 34 ধারায় এমসিকিউ কি, অবসরকালীন পুলিশ অফিসারের সাথে আপনি ওই ভালো ব্যবহার করবেন। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে সম্পর্ক, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে আমাদের ভালো চাকরিতে কর্মরত সকল অফিসার তাদের নিজ নিজ দিন থানা এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার চেষ্টা করবেন। তাহলে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে কি ধরনের সম্পর্ক রাখবেন, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবেন, শত্রু সম্পর্ক রাখবেন, কোনো সম্পর্ক রাখার দরকার নাই, উপরের সবগুলোই সঠিক।
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন। এমসিকিউ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন। বিশেষ করে সার্কেলের সহকারী পুলিশ সুপার বা থানার ভারপ্রাপ্ত অফিসারগণ যখনই তাদের কাজের অভিজ্ঞতার দরকার হবে বা জ্ঞান উপার্জনের দরকার হবে, তখন তারা এই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সহযোগিতা করবেন। তাহলে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের কাছ থেকে আমরা কি ধরনের সহযোগিতা নেব? আমরা তাদের নিকট থেকে তাদের অভিজ্ঞতার বিষয়টা শুনবো এবং তাদের নিকট থেকে জ্ঞান উপযোগী বলে মনে করেন সেই ধরনের সহযোগিতা কামনা করবেন, যে আমি এই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের কাছে গেলে তার কাছে ভালো জ্ঞান পরিমাণ পাবো। তাহলে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে এমসিকিউ প্রথম, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন। নাম্বার 2, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের নিকট থেকে আপনি জ্ঞান অর্জনের জন্য তার কাছে যাবেন এবং তার কাজের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা শেয়ার করে নেবেন। এই কারণে আপনি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে যোগাযোগ রাখবেন। এছাড়া কি করবেন? এই পুলিশ অফিসারদের নামের, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের নামের তালিকা কোথায় থাকবে? অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের নামের তালিকা পুলিশ সুপারের কার্যালয়ে থাকবে। অবসরপ্রাপ্ত পুলিশের তালিকা রক্ষণাবেক্ষণ করবেন পুলিশ সুপারের অফিসে। অবসরপ্রাপ্ত পুলিশ সুপারের তালিকা কোথায় থাকবে? থানায় থাকবে, সার্কেল থাকবে, পুলিশ সুপার অফিসে থাকবে, ডিআইজি অফিসে থাকবে, পুলিশ সুপারের কার্যালয়ে থাকবে। ঠিক আছে। এমসিকিউ, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের তালিকা কোথায় থাকবে? পুলিশ সুপারের কার্যালয়ে থাকবে। এবং এই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের কবে আপনারা ডাকবেন? মাঝে মাঝে কি কি দিনে ডাকবেন? বিশেষ বিশেষ দিনে ডাকবেন এবং তাদেরকে সম্মানিত করবেন। বিভিন্ন সম্মেলনে ডাকবেন। সদর দপ্তরে আনুষ্ঠানিক কুচকাওয়াজ, যেমন আমাদের প্যারেড হয়, মাস্টার প্যারেড হয়, বিজয় দিবস হয়, 21শে ফেব্রুয়ারি হয়, যদি কোনো কুচকাওয়াজের আয়োজন করা হয় তাহলে বিভিন্ন সম্মেলনে রাখবেন। সদর দপ্তরে আনুষ্ঠানিক কুচকাওয়াজে ডাকবেন। এই ধরনের তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে। তাহলে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের আপনি কুচকাওয়াজে আমন্ত্রণ জানাতে পারেন এবং সম্মেলনে আপনি তাদেরকে ডাকতে পারেন। এই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের কাছে জ্ঞান আহরণ করবেন এবং তাদের কাজের অভিজ্ঞতার জন্য তাদের কাছ থেকে কি নেবেন? এই জ্ঞান বিনিময় করে নেবেন। এছাড়াও এদেরকে সম্মান প্রদর্শন করবেন। এদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, এদের সাথে কি সম্পর্ক? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে বা পুলিশের সাথে। এমসিকিউ, এটা তেমন পড়ান না, 33 কিন্তু পড়বেন। ওই 5টা কলম মুখস্থ করবেন ছোট ছোট করে। এই 33 কিন্তু আসবেন। এই যে আমাদের মূল পড়া আর 1-এর খলও মূল পড়া ছিল, আর 33 দুইটা গেল। আর আছে 35 আছে ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা। ইন্সপেক্টর জেনারেলের কি ধরনের ক্ষমতা? ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা পুলিশ আইনের 5, তারপরে আছে পিআরবি আছে 35 এবং স্পেশাল ম্যাজিস্ট্রেটের সাথে আমরা সিআরপিসি 1898 সালের 5 নং আইনের 12 ধারা ব্যবহার করি, তাই না? আসলে এখানে কি ধরনের কথা বলছে আমি আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব। পুলিশ আইন এক ধরনের, পুলিশ আইন যেরকম এখানেও সেরকম 12 ধারাও, কিন্তু একটু বোঝার আছে, একটু বুঝে নেবেন। আসলে আমি আপনাদের সাথে আলোচনা করি। সরকারের অনুমতি ছাড়াই ইন্সপেক্টর জেনারেল এর নিত্য নৈমিত্তিক বিষয় অথবা পূর্ববর্তী আদেশ সহজবদ্ধ ও ব্যাখ্যা করার জন্য স্থানীয় সাধারণ আদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। মানে এই যে সরকার সবসময় দেখবেন আদেশ জারি করে, সরকারের সম্মতি কর্মে ওই 12 ধারায় যে কার্যক্রম করে, সরকার যখন সম্মতি দেয়, সরকার যখন দায়িত্ব দেয়, নিয়োজিত করে, তখন এই বিশেষ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে। এছাড়াও কিছু কিছু দায়িত্ব আছে অটো দেওয়া আছে। সেটা কি? সেই জন্য বলছে সরকারের অনুমতি ছাড়াই ইন্সপেক্টর জেনারেল হয় নিত্য নৈমিত্তিক বিষয় তার অথবা পূর্ববর্তী আদেশের সহজবদ্ধ বা ব্যাখ্যা করার জন্য স্থানীয় বা সাধারণ আদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। মানে এমন কিছু ক্ষমতা দেশে অটোমেটিক ছাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আবার কিছু ক্ষমতা সরকার খর্ব করে রাখে, যদি কখনো দায়িত্ব দেয় যে ঠিক আছে আপনি এই কার্যক্রম চালান, তখন এই কার্যক্রম ইন্সপেক্টর জেনারেল চলমান রাখতে পারে, ঠিক আছে। আর মূল কথা হচ্ছে ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা এই 35-এর খতে পড়বেন 1861 সালের পুলিশ আইনের 5 ধারা প্রদত্ত ক্ষমতা বলে। মূল পড়ালো আমাদের এখানে ক্ষমতা হলে ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে যতদূর প্রয়োজন হয় ততদূর ইন্সপেক্টর জেনারেল সর্বত্রই কেবলমাত্র অপরাধ নিয়ন্ত্রণ কি করবে? অপরাধ নিয়ন্ত্রণ, উদ্ঘাটন এবং অপরাধীকে গ্রেপ্তার
শনাক্তকরণের উদ্দেশ্যে একজন ম্যাজিস্ট্রেট পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এই যে কি ম্যাজিস্ট্রেট খেয়াল করেন, ঠিক এই কথাগুলো খেয়াল করবেন, এইগুলো এমসিকিউ আমাদের অনেক বেশি বিশেষ। এই ম্যাজিস্ট্রেট ক্ষমতাগুলো কি? অপরাধ নিয়ন্ত্রণ। এই যে আমরা যে ডিউটি মিউটি করে অপরাধ নিয়ন্ত্রণ করি, এটা কিন্তু আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি আইনের এই মুসলেকা এবং শান্তি রক্ষার মুসলেকা, ওইখানে কিন্তু ওই মুসলেকার মাধ্যমে ম্যাজিস্ট্রেটরা, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই কার্যক্রম চালায়। তাহলে আমাদেরকে অপরাধ নিয়ন্ত্রণের এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যে আমাদের পুলিশ অফিসার প্রয়োগ করে, ইন্সপেক্টর জেনারেল সমগ্র বাংলাদেশে কোথাও অপরাধ হলে তাকে নিয়ন্ত্রণ করা, যেন অপরাধ না হয় তা ঠেকায় দেওয়া বা তাকে নিয়ন্ত্রণ করা, এইটা এক ধরনের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। তারপর উদ্ঘাটন করা, কোনো অপরাধ হলে কিভাবে তা উদ্ঘাটন করবেন সেই কাজটা উনি করবেন। অপরাধ সংগঠনকারীদের গ্রেপ্তার করা, যারা অপরাধ করবে তাদেরকে গ্রেপ্তার করবেন এবং শনাক্ত করার উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট শনাক্ত করবেন কিভাবে তিনি এই অপরাধ করছেন, তদন্ত বিশ্লেষণ করে ওনাদের শনাক্ত করা, এই কাজে তিনি ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আর আমরা যেটা বুঝি ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা মানেই বিচার বিশ্লেষণ করা, বিচার এজলাসে বসে সওয়াল জবাব করে বিচার না, ওছাড়াও বিচারের কার্যক্রম আছে। যারা আইন পড়বে, যারা জানবে তাদের কাছে সহজ। এই কথাগুলো দেখবেন 12 ধারা আছে, এই কথা দেখবেন মানে ফৌজদারি কার্যবিধি আইনে 12 ধারা আছে, 1861 সালের পুলিশ আইনের 5 ধারা এই কথাগুলো লেখা আছে, ঠিক আছে। এই কথাগুলো মূল মূল যখন ম্যাজিস্ট্রেট ইন্সপেক্টর জেনারেলের এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেবেন, অথবা এএসপি থেকে তদুর্ধ্ব যখন এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পালন করবে, বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল যেটাই লিখতে যান, তখন এই কথা ভাষাগুলো ব্যবহার করবেন। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ, উদ্ঘাটন, অপরাধ উদ্ঘাটন করা, অপরাধ উদ্ঘাটন করা, অপরাধ সংগঠনকারীকে গ্রেপ্তার, অপরাধ সংগঠনকারীকে গ্রেপ্তার, শনাক্তকরণের উদ্দেশ্যে একজন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন, একজন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। মূল পড়া কিন্তু এইটুক, মূল পড়াই হচ্ছে এইটুক। তাহলে সরকারের সম্মতিক্রমে, আবার কিছু কিছু জায়গা সরকার অলরেডি সম্মতি দিয়ে রাখছে। এখন 12 ধারায় যে বিশেষ বিচার করার জন্য যে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়, তাহলে ওইখানে তো আল্লাহ দিলে অনেকেই বসছেন বা ব্যাখ্যা করছিলাম, এ ব্যাখ্যা আর করবো না। তো এইখানে যখন দায়িত্ব দেবে, তখন সরকার আবার নতুন করে আদেশ জারি করে তার উপর দায়িত্ব দেবে। আর এই যে দায়িত্বগুলো প্রথমে পড়লাম, সরকার অনুমতি ছাড়াই ইন্সপেক্টর জেনারেল হয় নিত্য নৈমিত্তিক বিষয় অথবা পূর্ববর্তী আদেশ সহজবদ্ধ এবং ব্যাখ্যা করার জন্য স্থায়ী এবং সাধারণ আদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই কাজের ক্ষমতা কি দিয়েছে সরকার? অটোমেটিক দিয়ে যাচ্ছে। কি কাজ? অপরাধ নিয়ন্ত্রণ। একে মনে রাখবেন, অপরাধ নিয়ন্ত্রণ। 2 হচ্ছে উদ্ঘাটন, 3 হচ্ছে অপরাধ সংগঠনকারীদের গ্রেপ্তার এবং শনাক্তকরণের উদ্দেশ্যে একজন ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করবে। কিরা করবে? এএসপি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা। এখানে সরাসরি ইন্সপেক্টর জেনারেলের কথা বলছে, কিন্তু 12 ধারায় ফৌজদারি কার্যবিধির 12 ধারায় এএসপি থেকে তদুর্ধ্ব তারা ওই দায়িত্ব পালন করতে পারবে। এরপর আসেন এই যে রেঞ্জ মেজে পড়া লাগবে না, 36 পড়া লাগবে না, 37 38 এর ভিতরে এমসিকিউ তেমন নাই, বুঝছেন। এখন আমরা যাব 42। পুলিশ সুপার যে সকল মামলার তদন্ত করবেন, পুলিশ সুপার যে সকল মামলার তদন্ত করবেন, প্রবিধানের 42 খেয়াল করবেন। পুলিশ সুপার যে সকল মামলার তদন্ত করবেন, পুলিশ সুপার কি ধরনের মামলা? পুলিশ সুপার কোনো গুরুত্বপূর্ণ মামলার প্রকৃত তদন্ত কার্যে অংশ নেবেন বলে আশা করা হয়, কিন্তু কেবলমাত্র অতি ব্যতিক্রমের ক্ষেত্রে তিনি তার অধীনস্থ অফিসারদের নিকট হইতে তদন্তভার নিজেই গ্রহণ করবেন। তাহলে তদন্তভার পুলিশ সুপার নিজেই গ্রহণ করে। আপনারা জানেন ইন্সপেক্টরের থেকে উপরের প্রত্যেক অফিসার হচ্ছে তদারকি করে, এই তদারকি করে। আর তদন্ত করে কারা? সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টররা তদন্ত করে। আর এটা তদারকি করে এএসপি থেকে তদুর্ধ্ব লোক তদারকি করে। কিন্তু এমসিকিউ মনে রাখবেন, বিশেষ ব্যতিক্রম ক্ষেত্রে পুলিশ সুপার এই তদন্তের ভার নিজেই গ্রহণ করতে পারে। এমসিকিউ পুলিশ কখন মামলার তদন্ত ভার গ্রহণ করে? আমরা তো জানি তারা তদারকি করে, আমি আপনি জানি মামলা ছাড়ারা তদারকি করে, কিন্তু কখন নেয়? ব্যতিক্রম। এই যে আমরা ব্যতিক্রম কিন্তু দণ্ডবিধি পড়ছি এবং বিভিন্ন আইনেও ব্যতিক্রম আছে। ব্যতিক্রমের ক্ষেত্রে পুলিশ সুপার কোনো গুরুত্বপূর্ণ মামলার প্রকৃত তদন্ত কার্যে অংশ নেবেন। কোনো গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কাজে পুলিশ সুপার অংশগ্রহণ করবেন। খেয়াল করেন এমসিকিউ, কোনো গুরুত্বপূর্ণ মামলার
তদন্ত কার্যে এসপিও অংশগ্রহণ করবেন এবং ব্যতিক্রমের ক্ষেত্রে তিনি তদন্তের ভার নিজেই গ্রহণ করবেন। তদন্তের ক্ষেত্রে তিনি নিজেই এই ভার বা দায়িত্ব গ্রহণ করবেন, তদন্তের দায়িত্বে গ্রহণ করবেন। এমসিকিউ এগুলো দুটি মুখস্থ করানো আপনি পারবেন। তাহলে এসপি তদারকি করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কিন্তু বিশেষ বা গুরুত্বপূর্ণ মামলায় এই দায়িত্ব তারা নেয়, অংশগ্রহণ করে তদন্তে এবং ব্যতিক্রমের ক্ষেত্রে তারা নিজেই এই দায়িত্ব নিয়ে নেন তদন্ত করা। ঠিক আছে, এমসিকিউ এগুলো আপনাদের পড়া লাগবে না। শুনলেন, আশা করি আল্লাহর অশেষ রহমত যদি হয়, যদি কোনো ঝামেলা না হয়, এমসিকিউ আলি পারবেন। এখন আসেন পরিদর্শনের সংখ্যা। পরিদর্শন কিভাবে হবে? এই যে আমাদের স্যারেরা পরিদর্শন করে বিভিন্ন থানা, ফাঁড়ি, জেলা, ইউনিট, এই সংক্ষেপে বলবো, ডাকসে চলে যাবো না। পরিদর্শন হচ্ছে ইন্সপেক্টর জেনারেল, আমাদের পুলিশের প্রধান ইন্সপেক্টর জেনারেল 2 বছরে প্রত্যেক জেলা একবার, মানে 2 বছরের মধ্যে এক জেলা একবার উনি পরিদর্শন করবেন। এমসিকিউ, ইন্সপেক্টর জেনারেল প্রতি কয় বছরে একটি জেলা পরিদর্শন করবেন? 2 বছরে একটি জেলা। আজকে যদি আপনার মেহেরপুর জেলা পরিদর্শন করে, 2 বছর পরে আবার এই মেহেরপুর জেলা পরিদর্শন করবে। ঠিক আছে, তাহলে ইন্সপেক্টরের জন্য 2 বছরে একবার একটা জেলা পরিদর্শন করে। এখন আসেন ডিআইজি বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, তার রেঞ্জের দায়িত্বে থাকেন। তিনি রেঞ্জে এক জেলায় কয়বার তিনি পরিদর্শন করবেন? বছরে একবার। ইনি কি করবেন? 1 বছরে এক জেলা একবার তিনি পরিদর্শন করবেন, জেলা বছরে একবার, এবং তিনি পরিদর্শন করবেন। এমসিকিউ, ইন্সপেক্টর জেনারেল 2 বছরে একবার করবে এক জেলা, আর ডিআইজি করবে প্রতি বছরে একবার। তার রেঞ্জের ভিতর যে জেলা সেই জেলা পরিদর্শন করবে। এমসিকিউ 2টি গেল। 3 নম্বরের দায়িত্ব হচ্ছে, 3 নম্বরে বিশেষ শাখার দায়িত্ব নিয়োজিত অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল। বিশেষ যে শাখাগুলো আছে আমাদের, বিশেষ শাখার দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল তার বিশেষ পুলিশ সুপার গোয়েন্দা তথ্য সংগ্রহ ব্যবস্থা তদারকি এবং প্রত্যেক জেলা প্রতি 2 বছরে একবার পরিদর্শন করবেন। বিশেষ শাখার দায়িত্বে নিয়োজিত, এই বিশেষ শাখা মানে এসবি বা সিআইডি এরকম মনে হয় বোঝায়, দেখো আমার ভালো তো অভিজ্ঞতা নেই। তাহলে কি করবেন? তাহলে এডিশনাল কি বলছে? এরা অতিরিক্ত ডিআইজি, এরা কি অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল। অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল কি এই পদমর্যাদা কি স্যারের? তাহলে কি ডিআইজি নিচে না? বলেন একজন, এই বিষয়ে তো কাটিয়ে দেওয়া ছিল। তাহলে এডিশনাল আইজি, তাহলে ঠিক আছে। বিশেষ শাখার দায়িত্বে অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল, তারা বিশেষ পুলিশ সুপার গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থাপনা তদারকির জন্য প্রত্যেক জেলা প্রতি বছরে, তাহলে ইন্সপেক্টর জেনারেলের যে কাজ করবেন, বিশেষ শাখায় যিনি দায়িত্বে আছেন, ইনিও 2 বছরে একবার এক জেলা পরিদর্শন করবেন। আর পুলিশ সুপার কি করবে? পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যেক অফিস, থানা এবং ফাঁড়ি প্রত্যেক বছর কমপক্ষে একবার পরিদর্শন করবেন। পুলিশ সুপার তার যে জেলা, এই জেলায় যে অতিরিক্ত পুলিশ সুপার আছে না, অতিরিক্ত পুলিশ সুপার জেলার প্রত্যেক অফিস, থানা, অধীনস্থ ফাঁড়ি এতে কমপক্ষে একবার করে পরিদর্শন করবেন এবং পূর্ণ পরিদর্শন করবেন। এই পরিদর্শন তিনি পূর্ণাঙ্গ করবেন। তাহলে পুলিশ সুপার তার থানা, তার সার্কেল অফিস, তার ফাঁড়ি, তারপরে ক্যাম্প, এগুলো কি করবেন? প্রতি বছরে একবার পরিদর্শন করবেন। এখন উপর থেকে আসি আবার। তাহলে আইজি সাহেব, ইন্সপেক্টর জেনারেল সারা বাংলাদেশের প্রত্যেক জেলা 2 বছরে একবার পরিদর্শন করবেন। ডিআইজি, রেঞ্জের ডিআইজি, উনি তার জেলা, ওনার রেঞ্জে যে কটা জেলা প্রত্যেক বছরে একবার ওই জেলা পরিদর্শন করবেন। এছাড়া বিশেষ শাখার দায়িত্বে যিনি আছেন, প্রতি 2 বছরে একবার তিনি এই জেলা পরিদর্শন করবেন। এমসিকিউ এগুলো। পুলিশ সুপার কি করবেন? তার সার্কেল, থানা, ফাঁড়ি এগুলো তিনি প্রতি বছর একবার পরিদর্শন করবেন। এইটুকুই না, বুঝছেন? এইগুলো এমসিকিউ। এছাড়া আরো বহুত, এছাড়া রেলের পুলিশ সুপার রেলের পরিদর্শন করবেন। ঠিক আছে, শেষ। 48 পরিদর্শনগুলো একটির পর একটি হবে না। এই যে পরিদর্শন 48 বলছে, পরিদর্শনটা কিভাবে হবে? ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, তারপরে বিশেষ গোয়েন্দা শাখা, পুলিশ সুপার, এই যে পরিদর্শন স্যারেরা করবে যথাক্রমে ধারাবাহিকভাবে একের পর এক করবে, এরকম করা যাবে না। ফাঁকা রাখি, গ্যাপ রাখে এই পরিদর্শনগুলো করবেন। তাহলে কি করবেন? ফাঁক রাখে করবেন। যে আজকে আইজি স্যার চলে গেল পরিদর্শন করে, ধরেন মেহেরপুর, কুষ্টিয়ার মেহেরপুর, এই খুলনা রেঞ্জের মেহেরপুর জেলা, আইজি স্যার আজকে গেল, কালকে আবার যে ডিআইজি দেয়
পরের দিন আবার এসপি গেল, তাহলে কেমন হলো না? এসপি না, যে বিশেষ শাখার স্যার যে আছে দায়িত্বে উনি আসলো, সেটা নিষেধ করছে, পরিদর্শন হবে, একটির পর একটি হবে না, একটার থেকে আরেকটা দূরত্ব বা ফাঁকা রাখা লাগবে। এই এমসিকিউ চলে গেলে আরেকটা এখন এসে, এরপর আসেন 53 ধারা। 53 প্রবিধানের 53 গুরুত্বপূর্ণ মামলা সমূহ। এইটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, হুবহু মুখস্থ করবেন, প্রশ্ন আসবে। তাহলে প্রশ্ন ধারা পড়লাম কত? একের খ 33, 34, 35, 53, কেবল 4 নাম্বার ধারা আসলাম। এ পর্যন্ত যা পড়ছি এমসিকিউ। তাহলে একের খ 33, 34, 35, 53 পড়বো। আল্লাহ 53-এর মধ্যে শেষ করবেন ইনশাল্লাহ, ডাকছে যখন চলে যাই আগে চাকরি। গুরুত্বপূর্ণ মামলা, এসআর মামলা, গুরুত্বপূর্ণ মামলা, এসআর মামলা, গুরুত্বপূর্ণ মামলা, এসআর মামলা 53। এখান থেকে প্রশ্ন হয়, আসে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে, এটা ধরবেন গুরুত্বপূর্ণ। অভিযোগকৃত একটি অপরাধ সম্পর্কিত যে কোনো মামলা গুরুত্বপূর্ণ মামলা শব্দ সমষ্টির অন্তর্ভুক্ত হবে, তাহলে মৌলগুলো বাদ। এই গুরুত্বপূর্ণ মামলা বিশেষ প্রতিবেদনের মামলা, যে মামলাগুলো হবে কোনটা গুরুত্বপূর্ণ হবে আগে আমি পড়ে নিয়ে তারপরে ব্যাখ্যা করব। বিশেষ প্রতিবেদনের মামলা, বিশেষ প্রতিবেদনের মামলা শান্তিভঙ্গের আশঙ্কা করা হয় অথবা অন্যান্য অপরাধ, যেমন দাঙ্গা, যেমন দাঙ্গা, দাঙ্গা মানে কি? শান্তিভঙ্গ মানে বেআইনি সমাবেশও এর ভিতরে অন্তর্ভুক্ত আছে, এর ভিতর অন্তর্ভুক্ত। তাহলে যেমন দাঙ্গা, তাহলে কি? শান্তিভঙ্গের আশঙ্কা, শান্তিভঙ্গ কি? বেআইনি সমাবেশ হয়। আর অন্যান্য অপরাধ, অন্যান্য অপরাধ বলতে সব অপরাধকেই বোঝায়, তো যেমন দাঙ্গা এরকম গুরুত্বপূর্ণ, উস্কানির সম্ভাবনা থাকতে পারে, উস্কানির সম্ভাবনা থাকতে পারে। এই গুরুত্বপূর্ণ মামলা কি? এই মামলাগুলোর কথা বলছে। যেমন 3 নম্বর, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত আছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সমাজে অনেক মান্যগণ্য ব্যক্তি থাকে, যেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরেন আমাদের সচিব, আমাদের পুলিশের বড় পদে পদে চাকরি করছে, মন্ত্রী, মিনিস্টার, সাবেক, বর্তমান, তারপরে বিদেশি কূটনৈতিক ছিলেন, এই সমস্ত ব্যক্তি, যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি কোনো মামলায় জড়িত থাকে। 4 নাম্বার, অপরাধের প্রক্রিয়ার কারণে স্বাভাবিক বা লক্ষণীয়, অপরাধ প্রক্রিয়ার কারণে স্বাভাবিক ও লক্ষণীয়, এটাই বুঝিনি। ও অপরাধ প্রক্রিয়ার অস্বাভাবিক লক্ষণীয়, অপরাধের প্রক্রিয়া এমন, এটা অস্বাভাবিক, এর স্বাভাবিক কোনো কার্যক্রম না, এরকম অপরাধ, অপরাধের প্রক্রিয়াটা এরকম অস্বাভাবিক প্রকৃতির অপরাধ, সেই অপরাধের যদি মামলা হয় সেটা স্পেশাল মামলা বা এসআর মামলা। অপরাধের প্রক্রিয়াকরণের অপরাধ অস্বাভাবিক লক্ষণীয়, মানে এর যে অপরাধ করছে অপরাধের গঠন প্রণালী দেখেন, এটা ছোটখাটো কথা। একজন লোক ধরেন ওই কাফনের কাপড়, মরা লোকের কাছ থেকে কাফনের কাপড় চুরি করে না, এখন সে তো আসলে চরম অপরাধ করে। এখন দেখলো যে আমি যে অপরাধ করি সমাজের লোক আমার সবাই ঘৃণা করে, এখন তার ছেলেরে বলছে যে বাবা আমি যে অপরাধ করছি তুমি এমন কোনো কাজ করবা যেন সমাজের সবাই আমার ভালো বলে, ঠিক আছে? তাই এখন ওই তার ছেলে কি করছে, বাপরে সম্মানিত করার জন্য কাফনের কাপড় তো চুরি করেই পরে লাশ সে টানিয়ে গাছের সাথে ঝুলাত হয়। তখন দেখলো আগের চুরি ভালো ছিল, অন্তত পক্ষে কাফনের কাপড় চুরি করতে, তো লাশও ঝোলায় রাখে। তাহলে অপরাধের প্রক্রিয়া, এর অপরাধ অতটাই ঘৃণিত, সে শুধু কাপড় চুরির মধ্যে সীমাবদ্ধ নাই, লাশটা রেখে উঠায়া উপরে টানা রাখছে, এটা বোঝার জন্য। তাহলে অপরাধের প্রক্রিয়ার অস্বাভাবিক লক্ষণীয় পাওয়া যায়, যে অপরাধের প্রক্রিয়া, যে দেখেন খুনের সময় বলি, খুনে যখন মৃত্যুদণ্ড দেয়, যদি এক ধরনের খুন আছে যে স্বাভাবিক মরে গেলো, যাবজ্জীবন দিল, মৃত্যুদণ্ড কেন দেয়? আপনি গুলি করছেন বা আপনি রাগ করে বাড়ি মারছেন, মারা গেছে, সমস্যা নেই, আপনি যাবজ্জীবন হন। কিন্তু মৃত্যুদণ্ড কেন দিচ্ছে? অনেক সময় খেয়াল করে, আপনি মারা যাওয়ার পরেও তার বডির উপর আপনার আক্রোশ করে কোপ, লাথি, কিল, ঘুষি, এবং একবার যে কোপ দিয়ে মারা গেছে এরপর বিরোধীনভাবে কোপাইছেন, এরকম নিঃসঙ্গতা যখন দেখে তখন তার মৃত্যুদণ্ডই প্রদান করে আদালত, ঠিক আছে? তাই এই যে অপরাধের প্রক্রিয়া অস্বাভাবিক লক্ষণীয়, অস্বাভাবিক লক্ষণীয়, এরকম মামলা বিশেষ মামলা। যে মামলায় কোনো পুলিশ অফিসার জড়িত আছে, যে মামলায় কোনো পুলিশ অফিসার জড়িত আছে, ঊর্ধ্বতন অফিসারের লিখিত ভাবে গুরুত্বপূর্ণ বলে ঘোষণা, ঊর্ধ্বতন অফিসার তখন কোনো মামলাকে গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করে, এমন মামলাকে বিশেষ মামলা বলে, এমন মামলাকে বিশেষ মামলা বলে। এই 5টা কথাই মুখস্থ করে রাখবেন, এই 5টা ধারাবাহিকভাবে লিখবেন, 19-20 করে লেখার দরকার নাই। তাহলে এসআর মামলা কাকে বলে, এসআর মামলা কাকে বলে, বা গুরুত্বপূর্ণ মামলা কাকে বলে? গুরুত্বপূর্ণ মামলাগুলো কি কি?
তখন যখন এসআর মামলা কাকে বলে কি বলে তখন আপনি প্যাটার্ন সিরিয়াল ভাবে লিখবেন, এই 5টা কথার খণ্ড খণ্ড অংশ করে কেটে কি এবং বলে কি কি এসআর মামলা কি কি, বা তখন আবার 1 2 3 করে কলাম করে লিখবেন। আপনারা যারা লিখতেছেন আমার সাথে লেখা আছেন সবারই লেখা সুন্দর আছে ধারাবাহিক প্রক্রিয়ায়, অনেকে শতভাগের কাছেই চলে গেছেন, জয় হজরত এবং আমাদের রশিদুল, আর বাকি আপনারা আছেন জয়নাল, কাদের উস্তাদ এবং মালেক, ধারাবাহিকভাবে আপনারা 85-র কাছাকাছি অতিক্রম করতেছেন, লিখতে থাকেন, শতভাগ হলেও আপনি আপনাদেরও বলবেন ইনশাল্লাহ। তাহলে বিশেষ মামলা বা এসআর মামলা কি? বিশেষ প্রতিবেদনের মামলা। সংক্ষেপে কই, বিশেষ প্রতিবেদনের মামলা, বিশেষ প্রতিভঙ্গের মামলা, শান্তিভঙ্গের মামলা, দাঙ্গার মামলা, এটুকু মনে রাখবেন, বেআইনি সমাবেশ বা দাঙ্গার মামলা এরকম করে লিখবেন, সমস্যা নেই। তারপরে কি যে কথাগুলো উস্কানি সম্ভাবনা এত মনে রাখতে পারলেও আপনি 4টে কথা 3টে বা 2টে মনে রাখেন বা এটাই মনে রাখেন সেইটাই লিখবেন। শান্তিভঙ্গের মামলা, দাঙ্গার মামলা, উস্কানির সম্ভাবনা আছে। 3 নাম্বার, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত আছে। 3 নাম্বার, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত আছে। 3 নাম্বার, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত আছে। 4 নাম্বার, অপরাধের প্রক্রিয়ার কারণে অস্বাভাবিক লক্ষণীয়, অস্বাভাবিক অপরাধের প্রক্রিয়া অস্বাভাবিক লক্ষণীয় এরকম মামলা, অপরাধের প্রক্রিয়া অস্বাভাবিক লক্ষণীয় এরকম মামলা, যে মামলায় পুলিশ অফিসার জড়িত আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা যে মামলাকে বিশেষ মামলা বলে ঘোষণা করছে এই মামলাকে বিশেষ মামলা বা এসআর মামলা বলে, এসআর মামলা বলে। আজকে আর তাহলে পড়বো না। আসসালামু আলাইকুম।